ভয় আমাদের সবার ভেতরেই থাকে, কিন্তু সেই ভয় যখন টেলিফোনের ওপার থেকে একটা অচেনা কণ্ঠস্বর হয়ে ফিরে আসে, তখন পালানোর আর কোনো পথ থাকে না। হ্যালো বন্ধুরা, আজ আমরা ফিরে যাব সেই পুরনো আতঙ্কে, যা ৩০ বছর আগে একবার পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। যে মুখোশের আড়ালে লুকিয়ে থাকে মৃত্যু, আর যে ছুরির ঝিলিক কেড়ে নেয় রাতের ঘুম, সেই গোস্ট ফেস আবারও ফিরে এসেছে। ২০২৬ সালের মোস্ট অ্যাওয়েটেড হরর থ্রিলার স্ক্রিম 7-এর পড়তে পড়তে লুকিয়ে আছে এমন কিছু রহস্য, যা হয়তো আপনার কল্পনাকেও হার মানাবে। সিডনি প্রেসকটের সাধারণ জীবনে কেন আবার ফিরে এলো এই অভিশাপ? কে এই নতুন কিলার, আর কেনই বা সে আবার এই রক্তাক্ত খেলা শুরু করলো? আজকের এই ভিডিওতে আমি এই পুরো সিনেমার রহস্য আপনার সামনে উন্মোচন করব। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। স্ক্রিম 7, দ্য রিটার্ন অফ গোস্ট ফেস। একটি অল্প বয়সী কাপল একটি ভয়ঙ্কর বাড়িতে এসে পৌঁছায়। সিডনি যখন প্রথম ঘোস্ট ফেস কিলারকে হারিয়েছিল, তারপর থেকে এই জায়গাটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। মেয়েটি বাথরুম খোঁজার জন্য একাই ওপরে যায়, আর এদিকে ছেলেটি দেখতে পায় যে সামনে দাঁড়িয়ে থাকা ঘোস্ট ফেস কিলারটি আসলে একটি রোবট, যাতে মোশন ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। মেয়েটি আগে থেকেই ভয় পাচ্ছিল, তার এখানে থাকার কোনো ইচ্ছেই ছিল না, এবং সে শুধু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাইছিল। ছেলেটি বলে যে আর মাত্র 5 মিনিট দাঁড়াও, সে পুরো বাড়িটা একবার দেখেই বেরিয়ে পড়বে। তখনই হঠাৎ একটি অচেনা নম্বর থেকে কল আসে। মেয়েটি ভাবে তার বয়ফ্রেন্ড হয়তো মজা করছে। সে তার নাম ধরে জোরে ডাকে, কিন্তু কোনো উত্তর আসে না। ছেলেটি খেয়াল করে যে পেছনে দাঁড়িয়ে থাকা রোবটটি হালকা নড়াচড়া করছে। সে অবাক হয়ে তার দিকে এগিয়ে যায়। ওদিকে মেয়েটি হঠাৎ ঘর থেকে বেরিয়ে আসে এবং ভয়ে বাইরের দিকে দৌড়াতে থাকে। সিঁড়ির কাছে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এর মধ্যে ঘোস্ট ফেস কিলার নিচে পড়ে যায়, আর মেয়েটি ঝাড়বাতি থেকে ঝুলে থাকে। এরই মধ্যে কিলার পুরো বাড়িতে পেট্রোল ঢেলে দেয় এবং পুরো ভিলাটিতে আগুন লাগিয়ে দেয়। এবার তার আসল উদ্দেশ্য হল 30 বছর আগে তাকে হারিয়ে দেওয়া সিডনির ওপর প্রতিশোধ নেওয়া। এই মুহূর্তে সিডনির বিন্দুমাত্র ধারণাও নেই যে তার পুরনো ভয় আবার ফিরে আসতে চলেছে। তার কাছে একটি আননোন কল আসে। এত বছর ধরে সিডনি বিয়ে করে একটি সাধারণ জীবনযাপন শুরু করেছে, কিন্তু ঘোস্ট ফেস কিলারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অনেকেই তার ইন্টারভিউ নিতে এবং তার নামে ক্রাইম ডকুমেন্টারি বানানোর চেষ্টা করে। প্রতিদিন অনেক ফ্যান ঘোস্ট ফেস সেজে তাকে কল করে। প্রথমে সিডনি ভাবে যে এটাও হয়তো সেরকমই কেউ, কিন্তু হঠাৎ সামনের লোকটি ভিডিও কল করে বসে। 30 বছর ধরে গায়েব থাকা প্রথম ঘোস্ট ফেস কিলার স্টু তার সামনে এসে হাজির হয়। সিডনি নিজেকে সামলানোর চেষ্টা করে এবং ভাবে যে এটি হয়তো এআই দিয়ে বানানো কোনো জোকস, কিন্তু সামনের লোকটি বলে যে সে তার মেয়ে টারার স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে সিডনি পুরোপুরি ঘাবড়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার স্বামী মার্কের সাথে যোগাযোগ করে, যে কিনা শহরের পুলিশ চিফ। অন্যদিকে টারা তার বন্ধুদের সাথে একটি মিউজিক রিহার্সাল করছিল, কিন্তু তার মুভমেন্টগুলো একটু অদ্ভুত হওয়ায় সে টিচারের খুব একটা প্রিয় হতে পারছিল না। তার ওপর নিজের মায়ের পরিচয়ের কারণে তার কাছ থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল। রিহার্সাল শেষ হওয়ার পর লিড অ্যাক্ট্রেস হান্না এবং টেকনিশিয়ান এলেন আরও কিছু প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ হান্নাকে অফিসে ডেকে পাঠানো হয়। সে এলেনকে ডেকে বলে যে সে এখনও তৈরি নয়, কিন্তু এলেন যেন তার কথা শুনতেই পাচ্ছিল না। পরের মুহূর্তেই স্টেজ হঠাৎ পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। হঠাৎ স্পটলাইট সরাসরি হান্নার ওপর এসে পড়ে। এই অদ্ভুত দৃশ্য দেখে হান্না ভয় পেয়ে যায়। সে যখনই নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, এক প্রবল শক্তি তাকে আবার শূন্যে ছুঁড়ে ফেলে। ঘোস্ট ফেস কিলার তার হাতে ছুরি বের করে। এই মুহূর্তে হান্না তার সামনে একেবারেই অসহায় শিকারের মতো। ঠিক সেই সময় সিডনি সেখানে পৌঁছায়। সামনের ভয়ঙ্কর দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে গুলি চালায়, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় লক্ষ্যভ্রষ্ট হয়। সিডনি তাড়াতাড়ি ব্যাকস্টেজের দিকে দৌড়ায়, যেখানে সে এলেনকে মৃত অবস্থায় দেখতে পায়। সে ঘাবড়ে গিয়ে নিজের মেয়ের নাম ধরে ডাকে। এরপর পুলিশ রিহার্সালে থাকা সব স্টুডেন্টের তদন্ত শুরু করে, কিন্তু সবার কাছেই শক্ত প্রমাণ বা অ্যালিবাই ছিল। স্ক্রিম সিরিজের পুরনো প্যাটার্ন অনুযায়ী ঘোস্ট ফেস কিলার প্রায়ই শিকারের সবচেয়ে কাছের মানুষদের মধ্যে থেকেই কেউ হয়, তাই টারার বয়ফ্রেন্ডের ওপর সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয়। বাড়ি ফিরে সিডনি তার মেয়েকে নিয়ে শহর ছাড়ার প্রস্তুতি নিতে থাকে।
এদিকে পুলিশ পুরো ভিলার উপর নজরদারি বাড়িয়ে দেয়, কিন্তু তারা জানত না যে কেউ আগে থেকেই বাড়ির ভেতর ঢুকে পড়েছে। মার্কের হঠাৎ কিছু একটা গড়বড় হওয়ার অনুভূতি হয়। সে তার বন্দুক তুলে মেয়ের ঘরের দিকে এগোয়। সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনই ঘটে। একটি ছুরি টারার গলায় রাখা ছিল। বাধ্য হয়ে মার্ক নিজের বন্দুক নিচে নামিয়ে রাখে। সিডনি বুঝে যায় যে কিলারের আসল নিশানা সে নিজেই, এবং সে নিজের মেয়ের বদলে নিজেকে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সিডনি তার মেয়েকে নিয়ে বেডরুমে লুকিয়ে পড়ে। সে আগে থেকেই জুতো রাখার আলমারির পেছনে একটি সিক্রেট রুম বা গুপ্ত ঘর বানিয়ে রেখেছিল। ঘোস্ট ফেস কিলার বাইরে দরজার কাছেই আটকে যায়, কিন্তু এখানে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। নিচে মার্ক বেঁচে আছে কিনা সেটাও তাদের জানা নেই। সৌভাগ্যবশত এই সিক্রেট রুমে একটি গুপ্ত রাস্তাও ছিল। ঠিক যখন কিলার সেখান থেকে চলে যেতে নিচ্ছিল, হঠাৎ সে কিছু একটা ফিস ফিস শব্দ শুনতে পায়। সে ছুরি দিয়ে দেয়ালে আঘাত করে দেখে এবং বুঝতে পারে দেয়ালটি ভেতর থেকে ফাঁপা। যাই হোক, মা মেয়ে দুজন নিরাপদে সেই গুপ্ত রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওদিকে ঘোস্ট ফেস কিলার তাড়াতাড়ি নিচে আসে, যেখানে সে মাটিতে পড়ে থাকা মার্ককে দেখতে পায় না। ঘাবড়ে গিয়ে সে বাইরে আসে, কিন্তু সিডনি আর তার মেয়েকে কোথাও দেখতে পায় না। হঠাৎ পেছন থেকে মার্ক তার উপর হামলা করে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। মার্ক যখন দুর্বল হতে থাকে, ঠিক তখনই সিডনি উঠোনে রাখা লেটার বক্স তুলে কিলারের উপর জোরে আঘাত করে। আর ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি কিলারের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। গাড়ি চালানো মহিলা আর কেউ নয়, বরং প্রথম সিনেমার সিডনির সাথে বেঁচে যাওয়া গেল। এরপর সবাই মিলে তাড়াতাড়ি কিলারের মাস্ক খুলে ফেলে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভেতরে একটি অচেনা চেহারা থাকে। সিডনির মনে পড়ে যে আজ সকালেই সে তাকে নিজের কফি শপে দেখেছিল। পুলিশের তদন্তে জানা যায় যে তার নাম কার্ল। সে কয়েক সপ্তাহ আগেই একটি মানসিক হাসপাতাল থেকে সেখানে গেল ঘোস্ট ফেসের গল্পের ফায়দা তুলে নিজের আত্মজীবনী লিখে ফেলেছে। এমনকি সে তার গল্পের উপর সিনেমাও বানিয়ে ফেলেছে। এখন তার কাজ হলো চ্যাড এবং মিন্ডির সাথে মিলে আলাদা আলাদা জায়গায় গিয়ে আসল ক্রাইম সিন রেকর্ড করা। পরের দিন সকালে তারা সবাই সেই মানসিক হাসপাতালে পৌঁছায়। ডাক্তার জানায় যে কাল 20 বছর আগে 3 জন মহিলাকে খুন করেছিল, কিন্তু কোর্ট তাকে মানসিক রোগী হিসেবে সাব্যস্ত করে এখানে বন্দী করে রেখেছিল। তখনই সিডনি স্টুয়ের ছবি বের করে দেখায়। সত্যিই কি স্টু এখনও বেঁচে আছে? সে কি এত বছর ধরে এই মানসিক হাসপাতালেই লুকিয়েছিল? সে কি শুধু সিডনির ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই এইসব করছে? এই কথাগুলো সিডনিকে আরও বেশি অস্থির করে তোলে। এইসব সত্যি খুঁজে বের করাটা একটু বেশি সহজ মনে হচ্ছিল। ঠিক সেই সময়ে স্টুয়ের ফোন আবার আসে। সে শুধু কিছু হুমকি দেওয়া কথা বলে। কল করা ব্যক্তির অবস্থান জানার জন্য সিডনি পুলিশের আইটি ডিপার্টমেন্টের সাহায্যে ফোন ট্র্যাকিংয়ে লাগিয়ে দেয়। অন্যদিকে টারা এইসব বড় ঘটনার কিছুই জানত না। সে তার বন্ধুদের সাথে মায়ের ক্যাফেতে চলে যায়। কম্পিউটারে এক্সপার্ট বেন খেয়াল করে যে ভিডিওতে মানুষের এক্সপ্রেশন একটু অদ্ভুত। তার সন্দেহ হয় যে এটি আসলে এআই দিয়ে বানানো ফেক ভিডিও এবং আসল কিলার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। স্টুকে পুনরায় কল করতে বাধ্য করার জন্য সিডনি লাইভে এসে কিছু উস্কানিমূলক কথা বলে, আর সত্যিই এই পদ্ধতি কাজ করে। স্টু আবার কল করে। সিডনি তাকে কথার জালে ফাঁসিয়ে সময় বের করার চেষ্টা করে যাতে লোকেশন ট্র্যাক করা যায়, কিন্তু স্টু হঠাৎ এমন কিছু বলে যে সিডনি ঘাবড়ে যায়। সে বুঝতে পারে মার্ক বিপদে আছে। ঠিক সেই সময় টারা তার বয়ফ্রেন্ড বেনের ল্যাপটপ খোলে এবং তাতে এআই ফেস সোয়াইপ ভিডিও চলতে দেখে। তারা বুঝতে পারে ঘোস্ট ফেস কিলার আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। ওদিকে ক্যাফেতে বন্ধুদের সাথে কিলারের একটা লুকোচুরি খেলা চলতে থাকে। কিলার লুকাসকে টেনে নিয়ে যায়। তারা ভয়ে দৌড়াতে দৌড়াতে আবার ক্যাফেতে ফিরে আসে। তারা সঙ্গে সঙ্গে তার মাকে সব কথা জানায়। সিডনি তাকে জানায় যে অফিসে একটি বন্দুক রাখা আছে। সিডনি ক্যাফের সিসিটিভি ক্যামেরা অন করে দেয় এবং ফোন থেকে টারাকে গাইড করে। সিডনির কথা মতো টারা দেয়ালের আড়াল থেকে গুলি চালায়। গুলি লাগতেই কিলার পড়ে যায়। টারা সাহস করে বাইরে আসে এবং ফায়ার এক্সটিংগুইশার তুলে কিলারের উপর জোরে আঘাত করে। সিডনি ক্যাফেতে পৌঁছানোর পর দেখে সেখানে কেউ নেই। ঘোস্ট ফেসের ফোন আবার আসে। সিডনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। সে বন্দুক নামিয়ে রাখে আর কিলার শেষমেশ তার মাস্ক খুলে ফেলে। দেখা যায় যে সে মানসিক হাসপাতালের সেই ডাক্তার। তখনই আরেকটি ঘোস্ট ফেস কিলারও সামনে চলে আসে এবং ডাক্তার সিডনির জন্য আরেকটি বড় ধাক্কা নিয়ে আসে। সে মার্ককে টেনে হিঁচড়ে সামনে নিয়ে আসে। মার্ক বুড়িতরা আহত। সিডনি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে।
তখনই আসল সত্যিটা সামনে আসে। স্টু অনেক আগেই মারা গিয়েছিল এবং জেসিকাই হলো আসল কিলার। সে সিডনির অন্ধভক্ত ছিল। টিভিতে সিডনির সাহসিকতা দেখে সে তার অত্যাচারী স্বামীকে খুন করেছিল, কিন্তু সে হতাশ হয়েছিল এটা দেখে যে সিডনি একজন আইকন হওয়ার বদলে সাধারণ জীবনে ফিরে গেছে। এই বিষয়টি জেসিকাকে মানসিকভাবে পাগল করে তুলেছিল। এখন সে টারার মাধ্যমে সিডনির ভেতর আবার সেই পুরনো যোদ্ধাকে জাগিয়ে তুলতে চায়। সিডনি তার মেয়েকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে এবং নিজে বন্দুক নিয়ে জেসিকাকে খুঁজতে বেরিয়ে পড়ে। দুজনের মধ্যে জবরদস্ত লড়াই হয়। সিডনি যে কিনা প্রথম সিনেমা থেকে বেঁচে আছে, সে জেসিকার ওপর ভারী পড়ে। অবশেষে মা মেয়ের জুটির কাছে জেসিকা হেরে যায়। এই রক্তে মাখা ভয়ঙ্কর খেলা অবশেষে শেষ হয় এবং সিডনির জীবন আরও একবার স্বাভাবিক হয়ে যায়। তো বন্ধুরা, এরই সাথে এই গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে।